আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফাহিম আহমেদ ইকরাম আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন ইমরান হোসাইন। আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়টি হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন মুসলিম বিশ্বের অন্যতম একজন ক্ষমতাধর নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং যিনি একই সাথে অনেক বেশি আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি, যার পেছনে রয়েছে পশ্চিমা বিশ্বের অনেক ক্ষমতাধর প্রেসিডেন্টদের বা ক্ষমতাধর রাষ্ট্রের অনেক ষড়যন্ত্র। এবং তিনি সাম্প্রতিককালে যেই দুর্ঘটনার মধ্য দিয়ে মারা গেছেন, অনেকেই বলছেন যে এটি একটি নিছক দুর্ঘটনা, কেউ কেউ বলছেন এটির পেছনে রয়েছে কোনো পশ্চিমা শক্তির কোনো ষড়যন্ত্র। সো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি প্রথমত ইমরান ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কাছে কি মনে হয় যে এই হত্যাকাণ্ডটি কি আসলে এটি একটি হত্যাকাণ্ড, ষড়যন্ত্রের হত্যাকাণ্ড, নাকি এটি একটি স্বাভাবিক মৃত্যু বা এটি একটি দুর্ঘটনা? আপনার কাছে কি মনে হয়, প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে দেখছেন সবাইকে ধন্যবাদ। ইকরাম ভাই, আসলে যে মূল বিষয়টি আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে হত্যা করা হয়েছে নাকি নিছক দুর্ঘটনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে সর্বত্র এখন একটা চলতেছে ট্রেন্ড আর কি, বা যে জোক, যে একটা শুনলে এটা এমনিতেই বাতাসে ভেসে বেড়ায় আর 10 জনের কাছে চলে যাচ্ছে। এখন অনেকে দাবি করতেছেন তাকে হত্যা করা হয়েছে, যেহেতু আমরা জানি যে বর্তমানে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা এবং আরও কিছু রাষ্ট্রের সাথে একটু বিরোধ সম্পর্ক যাচ্ছে, এবং ইসরায়েল বা আমেরিকা অলওয়েজ তারা চেষ্টা করতেছে কোনো না কোনো ইরানের মুসলিমরা তাদেরকে হত্যা করতে। তারা এর আগে কাসেম সুলাইমানিকে হত্যা করেছে। সিরিয়াতে তারা কিছুদিন আগে ইরানের কোনো একটা দূতাবাসে হামলা চালিয়েছে, সেখানে শুনতে পেয়েছিলাম, বা ইরানের কোনো সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছিল শুনতে পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আমার কাছে যে মনে হয় যে ওই সমস্ত ঘটনার সাথে এই সমস্ত ঘটনার এখানে দুর্ঘটনা কোনো সম্পর্কই নেই। বিশেষ করে ওনাকে আমার মনে হয় না যে হত্যা করা হয়েছে। এটা একটা নিছক, যদিও এটা আমাদের কাম্য না, কিন্তু এটা একটা দুর্ঘটনা, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। আর মৃত্যু বলতে এরকম বিষয় যে এটা হঠাৎ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। এটা মানুষের ইচ্ছা মতো হবে না যে উনি একজন প্রেসিডেন্ট, যে উনি স্বাভাবিকভাবে মারা যাক, এটা আমরা চাই, কিন্তু মানুষের ইচ্ছা মতো তো সব হবে, বিষয়টা এরকম নয়। আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা দুর্ঘটনা। কিন্তু ইকরাম ভাই, আপনার কাছে কি মনে হয় এটা দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্রই হয় বা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হত্যার শিকার হয়, তাহলে আপনি কি বলবেন সে কারণগুলো কী কী হতে পারে? জি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটি আসলে একটি দুর্ঘটনাই নয়, এটার পেছনে হয়তো কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ আমরা নিশ্চয়ই জানি যে যেই মুহূর্তে আসলে তিনি মারা গেলেন বা তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, ওই মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন, যেমন সাম্প্রতিককালে আমরা নিশ্চয়ই জানি যে কিছুদিন আগেও আমাদের ইসরায়েল কিন্তু সিরিয়াতে ইরানি দূতাবাসে হামলা চালালো, এবং তার পরবর্তীতে ইরানও আবার ইসরায়েলের উপর হামলা চালালো, এবং তার কিছুদিন পরেই আবার ইসরায়েল আবার ইরানের উপরে হামলা চালালো। এই যে সময়ের সাথে সাথে যে কয়েকটা হামলা হলো, এবং এরই মধ্যে তিনি আজারবাইজান সফরে গেলেন। এবং আমি যতটুকু জানি, যদিও আমি এই ব্যাপারে কিছু জায়গাতে আমি শুনেছি যে আজারবাইজানের সাথেও কিন্তু ইসরায়েলের একটা ভালো সম্পর্ক রয়েছে, সখ্যতা রয়েছে। তো এই মুহূর্তে তিনি আজারবাইজান সফরে গেলেন, এবং তার কিছুক্ষণ তার থেকে ফিরে আসার মুহূর্তেই তিনি এরকম একটা দুর্ঘটনার শিকার হলেন। তো এই কয়েকটি বিষয় এক করলে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটি শুধু একটি দুর্ঘটনা না, এগুলোর পেছনেও আসলে কোনো একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। কারণ আমরা কিন্তু দেখেছি যে পরপর হামলাগুলো, তারপর আবার তার সফর, এবং এই একটা বিষয়ের সাথে কিন্তু আরেকটা বিষয় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং দুই কিন্তু 4 মিলে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তাকে হয়তো বা কোনো একটি ষড়যন্ত্রের মাধ্যমেই হত্যা করা হয়েছে। আর আমরা দেখেছি যে ইসরায়েল কিন্তু তাদের পথের কাঁটাকে
মানে সরানোর ব্যাপারে তারা কিন্তু সবসময় তৎপর থাকে। এবং আমরা জানি ইসরায়েলের প্রযুক্তি এবং আমেরিকায় যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়, তারা কিন্তু অনেক বড় বড় নেতাদেরকেই তারা নিজেদের যারা দেখেছে যে তাদের বিরুদ্ধে তৎপর হতে পারে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, এমন কোনো ব্যক্তিকে কিন্তু ইসরায়েল বা আমেরিকা তাদেরকে দাঁড়াতে দেয়নি, তাদেরকে কিন্তু বেশি দিন টিকে থাকতে দেয়নি। আমরা যেমনটা দেখেছি যে প্রেসিডেন্ট সাদ্দামকে তারা হত্যা করেছে বিভিন্নভাবে, বা তাদের উপরে হামলা চালিয়ে, বা কোনো একটা দেশ তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে কিন্তু আজকে অস্থিতিশীল পরিস্থিতি, এগুলোর পিছনে কিন্তু সবসময় আমি দেখেছি যে ইউএসএ বা ইসরায়েলের একটা সম্পৃক্ততা ছিল। সো আমার কাছে এই জন্যই মনে হচ্ছে যে যখন তারা দেখতে পাচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করেছে, দীর্ঘদিন যাবত তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরেও তাদেরকে দমাতে পারছে না, তো এই দমাতে না পারার যে ক্ষোভ, এবং পরবর্তী সময়ে যে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির পরবর্তী নেতাই কিন্তু তিনিই হতে যাচ্ছেন। সো এখন কিন্তু ইরান একটা ভালো অবস্থানে আছে, এবং মোটামুটি মুসলিম বিশ্বের বাইরেই কিন্তু অনেক পশ্চিমা দেশও কিন্তু এখন ইরানকে সমর্থন করছে, অর্থাৎ কূটনৈতিকভাবে কিন্তু ইরান একটা শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। তো এই জায়গাগুলো থেকে মনে হচ্ছে যে এমন একজন নেতাকে হত্যা করার মাধ্যমে ইসরায়েল বা আমেরিকা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে একটি দুর্ঘটনা না। দেখেন ইকরাম ভাই, স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আসলে বললে অনেক কিছু বলা যায় যুক্তি দাঁড় করালে, কিন্তু এখানে যেটা ফান্ডামেন্টাল বিষয় দেখেন যে এখানে থেকে কিন্তু এখনও ইরান দাবি করেনি যে এটা একটা ষড়যন্ত্র। তারা এখনও দাবি করছে যে এটা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং হত্যাকাণ্ড মানে দুর্ঘটনা শিকার হচ্ছে, হত্যাকাণ্ড আমি বলতে চাই না, দুর্ঘটনা শিকার হয়ে তিনি মারা গিয়েছেন, এটাকে হত্যাকাণ্ড বলা যায় না। যদিও অনলাইনে অনেক জায়গায় লেখা আসতেছে কিল্ড, আসলে কিল্ড শব্দটা দুর্ঘটনার সাথে যায় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা নিছকই একটা দুর্ঘটনা মাত্র। তবুও আমি ধরে নিলাম যদি ইসরায়েল যদি দাবিও করে যেটা তারা ঘটিয়েছে বা তার সাথে জড়িত আছে, যদি ইসরায়েল যদি নিজের থেকেও যদি দাবি করে, তাদের মিডিয়াতে যদি উল্লাস প্রকাশ করতে চায়, নিজের থেকে যদি দাবি করে যে এখানে ইসরায়েলের ষড়যন্ত্রের মাধ্যমে বা ইসরায়েল জয়লাভ করেছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করেছে, তবুও বলবো যে এটা ইসরায়েল মিথ্যা বলেছে, কারণ ইহুদিরা সবচেয়ে মিথ্যুক জাতি, আমরা ভালোভাবে জানি। দ্বিতীয়ত তারা এই মিথ্যা বলবে এই কারণে যে তারা অন্যান্য মুসলিম রাষ্ট্রকে তারা ভয় দেখাতে চাবে, মুসলিম নেতাদেরকে, দেখো আমরা ইরানের মতো নেতাকে হত্যা করতে পেরেছি, আর তোমরা তো আমাদের কাছে একটা চুনোপুটি মাত্র, পুঁটি মাছ মাত্র। 2 নম্বর হচ্ছে এখানে তারা তাদের মিথ্যা একটা আস্ফালন দেখাতে চাবে, যার ফলে ইরানের পরবর্তী যারা ক্ষমতাধর নেতা আসবে তাদেরকে একটা সময় ভয়ের উপরে রাখবে, সবসময় একটা ভয়ের উপরে রাখবে। এই জন্য তারা এরকম মিথ্যা দাবি করতে পারে, কিন্তু আদৌ তারা এই দাবির সাথে জড়িত না। 2 নম্বর হচ্ছে যে আমেরিকাও দাবি করতে পারে, কারণ তাদেরকে ভয় দেখানোর জন্য জাস্ট, এবং নিজেদেরকে বলানোর সময় যে ঝড়ে বক মরে আর পীরের কেরামতি বাড়ে, এইটাই তারা অনেক সময় এইটা সুযোগ নিতেও পারে। তারা বোঝাতে চেষ্টা করতে পারে মানুষকে, নয় ছয় বুঝে যে আমরা এটা করিয়েছি। হয়তো তারা সরাসরি না বলবে, তারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে যে হ্যাঁ এটা আমরাই করিয়েছি, আর মুসলিম বিশ্বের জন্য এটা দেখে ভয় পেয়ে যায়, এটা ইঙ্গিত পায় যে না তাদের বিরুদ্ধে আসলে দাঁড়ানো যাবে না, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো যাবে না, ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া যাবে না, এরকম বোঝাতে চায়। যদিও প্যালেস্টাইনের পক্ষে ইরানের কতখানি অবস্থান এই নিয়ে আমারও দ্বিমত রয়েছে বা বিতর্ক রয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা আজকে যাব না। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে যেটা আপনি বললেন যে ইসরায়েলের সাথে আজারবাইজান একটা সুসম্পর্ক রয়েছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু কথা হচ্ছে এইখানে তারা কোথায় গিয়েছিল? তারা গিয়েছিলেন একটা পানির ড্যাম, একটা নদী, আরাস রিভার নামে একটা নদী আছে, ওইখানে ওই নদীর পানি দিয়ে তারা বিদ্যুৎ তৈরি করে, সেইখানে একটা চুক্তি, অর্থাৎ সেটা উদ্বোধন, সম্ভবত এটা উদ্বোধন করতে, হ্যাঁ নির্মাণের জন্য গিয়েছিল, বাঁধ নির্মাণের জন্য সম্ভবত সেটা উদ্বোধন করতে তারা গিয়েছিলেন। বাদ দিয়ে ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে, বলো তো 280 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তো ওইখানে গিয়েছিলেন, ওইখানে এসেছিলেন আপনার আজারবাইজানের সরকারি কর্মকর্তাগণ, অর্থাৎ রাষ্ট্রের উপমহলের লোকেরা এসেছিলেন, প্রেসিডেন্ট আসছিলেন কিন্তু আমার জানা নেই। আর হচ্ছে ইসরায়েলের, যেটা আমরা ইরানে সরাসরি আমি যেটা জানি যে ইরানের প্রেসিডেন্ট গিয়েছিলেন। এখন মূল বিষয় হচ্ছে যে এইখান থেকে গেলেন হচ্ছে ইরানেরই হেলিকপ্টার, ইরানেরই পাইলটরা গেলেন, ফেরত আসার সময় ইরানেরই পাইলট ফেরত আসে, ইরানি হেলিকপ্টার ফেরত আসলো। আবার এই হেলিকপ্টারটা কোথায় ছিল? হেলিকপ্টারটা কিন্তু এমন কোনো জায়গায় রাখা ছিল না যে কোনো একটা নির্দিষ্ট কোনো জায়গায় রাখা ছিল না। হেলিকপ্টার যাদের কাছে যেখানে রাখা ছিল সেখানে তারা এটাকে নিরাপত্তা দিয়েছেন, অর্থাৎ ইরানের লোকেরাই এটাকে নিরাপত্তা দিয়েছেন। তাহলে হেলিকপ্টার নিয়ে কোনো হেলিকপ্টারের কোনো ঝামেলার সম্ভাবনা নাই। অর্থাৎ হেলিকপ্টারের মধ্যে যে হেলিকপ্টার কোনো টুলস যে পরিবর্তন করবে
আজারবাইজান বা কোনো গুপ্তচর বা কোনো স্পাই এবং হেলিকপ্টার যে সমস্যা ঘটাবে তার সম্ভাবনা নেই। 2 নম্বর হচ্ছে যদি সম্ভাবনা থাকেও, যদি হেলিকপ্টার যদি কোনো ত্রুটি থাকতো তাহলে কিন্তু এটার সাথে সাথে হেলিকপ্টার ছাড়ার আগে সাইলেন্ট দিয়ে দিত যে হেলিকপ্টারের ত্রুটি আছে, তা বোঝা যায় হেলিকপ্টার থেকে সাইলেন্ট আসে বা বোঝা যায়। কারণ এইখানে যারা হেলিকপ্টার যারা পাইলট তারা কিন্তু দীর্ঘ অনেক বছর এই পেশায় সংযুক্ত থাকেন এবং প্রেসিডেন্টের অর্থাৎ প্রেসিডেন্টের হেলিকপ্টারটা চালাবেন এটা কিন্তু সেই লোক না, এটা কিন্তু 1 দিন 2 দিনের লোক না, এটা হট করে ভাড়া করে আনা কোনো পাইলট না, এটা তাদেরই বিমান বাহিনীর প্রশিক্ষণ পাইতে পদোন্নতি পাইতে সে অনেক সর্বোচ্চ র্যাঙ্কে চলে আসছে। তিনি হচ্ছেন এখানে হেলিকপ্টার পাইলট। সুতরাং তিনি ইসরায়েল দ্বারা বা কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনি অসীম দেশপ্রেমিক এবং সাহস এবং বিশ্বস্ততার প্রতীক বা প্রমাণ দিয়ে তিনি এখানে আসেন। সুতরাং এটা একটা ঠুনকো একটা যুক্তি যে এইখানে যে মোসাদের সাথে জড়িত থাকবে সে পাইলট, এটাও একটা যুক্তি খাটবে না। বিমানের কোনো পরিবর্তন তারা করতে পারে না, যেহেতু বিমানটা এখানে এটা কোনো এয়ারপোর্ট না, কোনো বন্দর নেই, এখানে এটা রাখছে, এটা খোলা জায়গায় রাখছে বিমানটা। সুতরাং এখানে ম্যাটেরিয়ালস বা টুলস পরিবর্তন করার সুযোগ নেই। অর্থাৎ তো আমরা বলতাম যে ইরানে বিমান গিয়েছে, ইরানে হেলিকপ্টার গিয়েছে, ইরানে পাইলট গিয়েছে, আবার ইরানেরই হেলিকপ্টার ফেরত আসছে, ইরানেরই পাইলট ফেরত আসছে এবং অন্য কেউ আসেন, এবং ইরানের হেলিকপ্টার কোনো টুলস বা তার যে যন্ত্রপাতি কোনো কিছু পরিবর্তন হয় নাই। এটা তার স্পষ্ট বোঝা যায় যে এটা নিশ্চয় কোনো হত্যাকাণ্ড হবে না, এটা ষড়যন্ত্র হবে না, এটা একটা দুর্ঘটনা মাত্র। আপনি যা জি, আমি আপনার কথার সাথে কিছুটা একমত, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করছি। যেমনিভাবে আপনি একটা বিষয় আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আপনি বলেছেন যে ইরান তো এখন পর্যন্ত দাবি করেনি যে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল বা আমেরিকার কোনো সম্পৃক্ততা আছে। হ্যাঁ, এটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এর জন্য হয়তো বা কারণ একটা বিষয় হচ্ছে যে তাদের দেশের একজন বড় নেতা মারা গেছেন এবং পাশাপাশি তিনি মুসলিম বিশ্বের এত বড় একজন নেতা, তার এই মৃত্যুটাকে স্বাভাবিকভাবেই এখন তাদের দেশের জন্য যেরকমভাবে একটি কষ্টদায়ক বেদনাদায়ক ব্যাপার, পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য একটা বেদনাদায়ক ব্যাপার, পাশাপাশি তারা কিন্তু ব্যাপারটাকে তদন্ত করছে এবং তুরস্কের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্ত চলবে এবং এগুলো হঠাৎ করেই একটা বিষয় আমরা সামনে নিয়ে আসবো এবং এটাই হঠাৎ করেই তারা সম্পূর্ণভাবে একমত হয়ে গিয়ে তারা বলে দিবে যে এটি ষড়যন্ত্র বা এটি একটি হত্যাকাণ্ড বা এটি একটি স্বাভাবিক দুর্ঘটনা, এটিকে হঠাৎ করেই তারা বলে দিতে পারে না, কারণ এখানে অনেক বিষয় জড়িত রয়েছে, কারণ যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়। পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা সাম্প্রতিক সময় নিশ্চয়ই আপনি জানেন যে কিছু কিছু সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়েও কিছু কিছু আন্তর্জাতিক গণমাধ্যম একটি প্রশ্ন তুলেছে এই ব্যাপারটি নিয়ে যে এটি আসলে শুধুমাত্র একটি দুর্ঘটনা না, এগুলোর পেছনে যেমন আমি রিসেন্টলি যদি আপনাকে রেফারেন্স দিয়ে বলি, ফ্রান্সের একটি গণমাধ্যম বলেছে যে এই হত্যাকাণ্ডটির পেছনে ইসরায়েলের সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি আমি আপনাকে এর আগেও আমার আলোচনায় বলেছিলাম যে আমাদের ইসরায়েল যখন কাউকে হত্যা করে তাদেরকে কীভাবে তাদের বিভিন্ন চাতুরতার মাধ্যমে যেভাবে তারা বিভিন্ন রকম বড় বড় নেতাদেরকে, যারা মুসলিম বিশ্বকে শাসন করতে পারে এরকম অনেক নেতাদেরকে তারা হত্যা করেছে তাদের চতুরতার মাধ্যমে। আমি যেটা মনে করি যে ইসরায়েলের পক্ষে বা আমেরিকার পক্ষে সেই অ্যাবিলিটিটা তারা আছে যে কোনো ধরনের বিশ্ব নেতাকে তারা হত্যা করতে পারে, তাদের এই সক্ষমতা আছে বলেই তাদের সেই প্রযুক্তি আছে বলেই আমাদের এই প্রশ্নটি থেকেই যাবে। তো ইমরান ভাই, যদি আপনার এই ব্যাপারে আর কোনো কথা থাকে বলতে পারেন। হ্যাঁ ইকরাম ভাই, আপনার বিষয়টি আমি শেষের বিষয়টি আমি ধরতে চাই যে ইসরায়েলের সক্ষমতা আছে হয়তো কোনো তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে হত্যা করার, কিন্তু আমরা এর পূর্বে দেখেছি তারা হত্যা করেছে কয়েকজনকে, কিন্তু কোথায় করেছে, যাদের বিরুদ্ধে কিন্তু তাদের রাষ্ট্রের মধ্যে হত্যা করতে পারেন অন্যত্র, যেমন কাসেম সুলাইমানিকে হত্যা করেছে সিরিয়াতে, আমেরিকা হত্যা করেছে, তাও ইসরায়েল না, যদি ইসরায়েলের সহায়তা থাকতে পারে। কিছুদিন আগে দেখলাম যে যেটা আপনি বললেন যে ইরানের একটা দূতাবাসে হামলা চালিয়েছে, এটা কিন্তু সিরিয়াতে, ইরানের মধ্যে না। এবং এর পূর্বে ইসরায়েল বা আমেরিকা চেষ্টা করে ইরানে যতজন বড় বড় কর্মকর্তাদের হত্যা করেছে সব কিন্তু নিজের ইরানের মধ্যে না, ইরানের বাহিরে অন্য কোনো রাষ্ট্রে, অর্থাৎ যেখানে যুদ্ধ চলতেছে এরকম জায়গায়। সুতরাং এটা স্পষ্টভাবে বলা যায় যে ইরান এর বর্ডারের ভিতরে ইসরায়েল ভুলেও চোখ ঢোকার সাহস করবে না। আর 2 নম্বর হচ্ছে যদি
ধরে নিলাম যেটা ইসরায়েলের একটা ষড়যন্ত্র বা ইসরায়েলের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে, তার মানে আমরা কি ধরে নিব তাহলে যে ইরান একটা ক্ষমতাধর রাষ্ট্র নয়? কারণ ইরান যদি একটা ক্ষমতাধর রাষ্ট্রই হয়ে থাকে তাহলে ইরানের বর্ডার মধ্যে এত বড় একটা ষড়যন্ত্র কীভাবে করতে পারলো ইসরায়েল? তো আমি প্রমাণ করলাম যে পাইলট অবশ্যই মোসাদ দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা নেই, বিমানের ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। উল্টা আমি আরও প্রমাণ করতে পারবো কি এই বিমানগুলো 60 শতকের, আজ থেকে আরও 50 বছর আগের বিমান এগুলো। এবং এই যেই ধরনের বিমানের কথা বলা হয়েছে এই ধরনের বিমান লাস্ট 79 সালের পর থেকে তারা আপডেট করে নেই, অর্থাৎ আমেরিকা থেকে আনা হয়নি এই বিমান, সেই 80 দশকের আগে আনা হয়েছে। তাহলে এতদিন যাবৎ বিমানের কত ত্রুটি আসতে পারে, কিন্তু ইরানের উপরে আমেরিকার অনেক বছর যাবৎ অবরোধ থাকার কারণে তারা বিমানের বিভিন্ন সরঞ্জামা দিয়ে বা টুলসগুলো আনতে পারতেছে না, ফলে অনেক বিমান তাদের অকেজো হয়ে বসে আছে, পড়ে আছে। এই কারণে যে তারা বিমানের যন্ত্রপাতিগুলো তারা আপডেট করতে পারতেছে না, কারণ আমেরিকা অলরেডি তাদের অবরোধ দিয়ে রেখেছে। 2 নম্বর হচ্ছে এই বিমানটা হচ্ছে একটা পুরাতন বিমান। এইখানে তুরস্করই জনৈক মন্ত্রী বলেছেন যে যারা গবেষণা করেছেন তাদেরকে সহায়তা করেছেন গবেষণা, তাহলে হচ্ছে এই বিমানের কোনো সিগন্যাল সিস্টেম ছিল না, কারণ অনেক পুরাতন বিমান। 2 নম্বর হচ্ছে সিগন্যাল সিস্টেম ছিল না, অর্থাৎ আধুনিক যে সিস্টেম থাকার কথা একটা হেলিকপ্টারে সেটা ছিল না। আসলে আমি আরও বিমান বলতে চাই, সেটা কিন্তু বিমান না, এটা একটা হেলিকপ্টার। আমার শ্রোতারা ভুল বুঝবেন না, আমি ক্ষমাপ্রার্থী এর জন্য। 2 নম্বর হচ্ছে যে তারা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলেন এটা কিন্তু বর্ডার থেকে আরও 60 কিলোমিটার ভিতরেই, অর্থাৎ 80 কিলোমিটার, প্রায় 60 মাইলের মতো আর কি, ইরানের ভিতরে। এবং এই জায়গাটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঘন কুয়াশা, মেঘ, এরকম জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন। সুতরাং এটা বলা যায় যে এর আগে আমরা দেখেছি ঘন কুয়াশা বা মেঘের কারণে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। যেমন নেপালে একটা বিমান 2018 বা 19 সালের দিকে একটা বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। হ্যাঁ, তো এটা এখনও মাঝে মাঝে প্রায় হয় অন্যান্য জায়গায়, যে দুর্ঘটনা আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা হয়। আর আমরা বলবো যে এই সমস্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এটা একটা দুর্ঘটনা মাত্র। যদি বলতে চান যে ষড়যন্ত্র, তাহলে বলবো যে এখানে তাহলে ইরান ক্ষমতাধর রাষ্ট্র নয়, কারণ যেখানে তাদের একটা স্পাই সংক্রান্ত বিষয়গুলো বা গোপনীয় বিষয়গুলো যেখানে ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে, যে একজন প্রেসিডেন্টকে হত্যা করতে পারে, তো সেখানে তো ইরান কীভাবে তারা তাদের সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ নিরাপত্তা দিতে পারবে, যেখানে তারা তাদের প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে পারতেছে না। ধন্যবাদ ইকরাম ভাই। তারপর যদি আপনার কিছু বলা থাকে বলতে পারেন, কিন্তু আমার একটাই কথা যে বিমানের ত্রুটি থাকতে পারে বা মৃত্যু কোনোভাবে আসতে পারে, কিন্তু এটাই বলবো যে এটা একটা দুর্ঘটনা মাত্র। জি, আপনার সাথে আমি কিছু কিছু ক্ষেত্রে তো একমত হতেই হচ্ছে, তবে আমার কাছে তথ্য রয়েছে যে হত্যাকাণ্ডটি আজারবাইজান সীমানার মধ্যেই হয়েছে। এটা ইরানের মধ্যেই হয়েছে। আচ্ছা, আমার কাছে এই তথ্যটি রয়েছে, তবে এটার ব্যাপারে তাহলে আরও আলোচনা হতেই পারে, আমরাও আলোচনা করব আপনাদের কাছ থেকে। দেখছিলাম ইরানের মধ্যে এটা। আচ্ছা, তা যাই হোক, আমার কাছে আপনি যে প্রশ্নটি রেখেছিলেন যে অনেকগুলো হত্যাকাণ্ড যেগুলো হয়েছে সিরিয়া বা বিভিন্ন দেশের মধ্যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, মানে যখন ইসরায়েল তাদের শত্রুদেরকে হত্যা করেছে। ইরান যদি চায়, ইসরায়েল যদি চায় যে ইরানের কোনো নেতাকে হত্যা করতে, ইরানের মধ্যে হত্যা করে না, সে যখন অন্য কোথাও যায়, অন্য কোনো ভ্রমণে থাকে, অন্য কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ বা অন্য কোনো দেশ, তখন সেইখানে তাকে হত্যা করে। আচ্ছা, আমি যেই তথ্যটি জানি, আমি আরও নিশ্চয়ই ব্যাপারটি আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও জানাতে পারেন যে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে এই হত্যাকাণ্ডটি কি আসলেই এটি কোন হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। আপনাদেরও যদি কোনো মতামত থাকে, আপনাদেরও যদি কোনো যুক্তি থাকে, সেটিও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আলোচনা চলতেই থাকবে, আমরাও বলতে থাকবো, আমরাও জানতে চাইবো, আমাদেরও জানার ইচ্ছে হয় এবং আমরা সেটাও চাই যে অবশ্যই যদি এই মৃত্যুর পেছনে যদি কারো সম্পৃক্ততা থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক এবং অবশ্যই বিষয়টিকে পৃথিবীর সামনে, সকলের সামনে আনা হোক। কারণ এমন একজন মুসলিম বিশ্বের এমন একজন ক্ষমতাধর নেতা আমাদের মাঝ থেকে হঠাৎ করেই চলে যাবেন এবং এটির পেছনে কারো হাত থাকবে এবং এটি সে সহজেই পার পেয়ে যাবে, এটা আমরা চাইবো না। আমরা চাইবো অবশ্যই এটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই এটির আমাদের সামনে আসুক এবং সত্য ঘটনা উন্মোচিত হোক এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই যে আপনাদের মতামতগুলো কি কি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।